মনে করছি তুমি আমাকে শক্তি দাও না, আমি যেন সব ভুলে যেতে পারি, নইলে এক্ষুনি যেন মরে যেতে পারি। মানুষ মানুষের মৃত্যু কামনা করলে সে মরে না দুর্গাচরণ। কে? ও বড় বাবু, আপনি হঠাৎ কি মনে করে? যান, চলে যান এখান থেকে, চলে যান। তোমার সাথে আমার মাত্র কয়েকটা কথা ছিল। না, কোনো কথা থাকতে পারে না। আপনার ছেলেকে বিশ্বাস করি এই বাড়িতে আসতে দিয়েছিলাম, সে আমার এত বড় সর্বনাশ করলো। এখন আপনি এসেছেন কি ফাঁদে ফেলতে? দেখো দুর্গাচরণ, আমি তোমার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। অনুরোধ? চাঁদ এসেছে জোনাকির কাছে একটু আলো ধার করতে। আর কেন আসবে না কাকা বাবু? নিশ্চয় আলো নেই তাই। কল্যাণ, কাকা বাবু, আপনি ওই সুনীল বাবুর কোনো কথায় কান দেবেন না। দেখো কল্যাণ, যা হবার তা হয়ে গেছে। আমি বলছিলাম দেশে অনেক নার্সিংহোম আছে, তাই যদি বাচ্চাটাকে এই কথা আপনার মতো লোকেদের মুখে মানায়? বলুন, আপনি আপনার মায়ের গর্ভে জন্মগ্রহণ করছেন, আর আপনার মাকে কেউ যদি বলতো ওই বাচ্চাটাকে কোন নার্সিংহোমে গিয়ে নষ্ট করতে। কল্যাণ, ওই বাচ্চাটাকে ওখানে ঝুলিতে। কল্যাণ, ওইটা পারতো না, কারণ বাপ বলতেছে যে এই পৃথিবীতে এই বাচ্চাটাকে আনতে চেয়েছে। কি বলতে চাও তুমি? বলতে চাই এই যে একটা নিরীহ শিশু, সে তো কোনো অন্যায় করেনি, তাহলে তাহলে কেন সে পৃথিবীর আলো দেখতে পাবে না? তাহলে তাহলে তোমরা আমার কথা মানবে না? হ্যাঁ, মানবো সেদিন যখন সাবিত্রীকে আপনি পুত্রপদের সম্মান দিয়ে ঘরে নিয়ে যাবেন। আপনি এখন আসতে পারেন। ঠিক আছে, আমি চললাম, কিন্তু মনে থাকি যেন আমি এখানে ভিক্ষে চাইতে আসিনি, ভিক্ষে দিতে এসেছিলাম। ভিক্ষে চাইতে সেদিন আমার বলো আমার কাছে গেছিল, কিন্তু ভিক্ষে বদল পেয়েছে অপমানে ঘৃণা আর লাঞ্ছনা। সম্মানের সঙ্গে আপনাকে বলছি, আপনি যে অন্ধকারে মানুষ, সেই অন্ধকারে ফিরে আসুন। বেশ, কথাটা মনে থাকবে। হ্যাঁ, মনে রাখবেন, আরো মনে রাখবেন। আর কোনোদিন যদি এই বাড়িতে ঢোকার চেষ্টা করেন, সেদিন শ্রদ্ধার পুষ্পন যদি পাবেন না, পাবেন শুধু ঘৃণা, চিৎকার আর অপমান। ঠিক শুনুন বাবু, ঠিক। কল্যাণ, কল্যাণ, আমি চেয়েছিলাম তোমার ভালো করতে, কিন্তু তোমরা সেটা স্বেচ্ছায় ত্যাগ করলে। বড় বাবু, ত্যাগের কথা কি বলছেন বড় বাবু? আমি যা ত্যাগ করেছি তার তুলনা কেউ দিতে পারে না, কেউ না, কেউ না। কি আশায় বাঁধি খেলা ঘর, বেদনায় বালু চরে, নিয়তি আমার ভাগ্য লয়েছে
নিয়তি আমার ভাগ্য লয়েছে নিশিদিন খেলা করে বেদনা বালু চরে কি আশায় বাঁধি খেলা ঘর বেদনা বালু চরে আমার ভাগ্য লয়েছে নিয়তি আমার ভাগ্য লয়েছে নিশিদিন খেলা করে বেদনা বালু চরে আপনি এখানে কেন এসেছেন দেবাশিস বাবু? যান, এখান থেকে চলে যান বলছি। যদি বাচ্চাটাকে আপনি মেরে দেবো, তাই না দেবাশিস বাবু? তার জন্য আপনি বলুন যত টাকা লাগবে আমি দেব। ছি দেবাশিস বাবু, ছি। আপনাদের অনেক টাকা আছে তাই না? পারেন না সেই টাকা খরচ করে দেশের বুকে একটা ভালো স্কুল তৈরি করে দিতে? পারেন না সেই টাকা কোনো সৎ কাজে ব্যয় করতে? আপনারা তা না করে অন্যায়কে প্রশ্রয় দিয়ে দেশের বুকে অমানসিকতা সৃষ্টি করতে চান আর অসৎ কাজের পেছনে হাজার হাজার টাকা খরচ করতে চান, তাই না দেবাশিস বাবু? আমার অনুরোধ, এই সামান্য কাজের জন্য আপনি পাবেন 50,000 টাকা। 50,000 কেন, 1 লাখ টাকা পেলেও আমি এই পাপ কাজ করতে পারবো না। একটা জীবন্ত শিশুকে যে পৃথিবীর আলো দেখিয়েছে, তাকে আমি সেই আলোর দেখা থেকে বঞ্চিত করে তার জীবনটা আমি নষ্ট করতে পারবো না। ডাক্তারবাবু, কে বলতে পারে ওই শিশু একদিন রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, নেতাজি সুভাষচন্দ্র, অরবিন্দু হতেও তো পারে। তাহলে আমার কথাটা আপনি রাখবেন না? এই এতগুলো টাকা আপনি হাতছাড়া করবেন? হ্যাঁ দেবাশিস বাবু, হ্যালো অসৎ পথে টাকা উপায় করে রাজভোগ খাওয়াচ্ছে সৎ পথে থেকে নুন ভাত খাওয়াটাই অনেকটাই সুখের। হ্যালো বেশ, তাহলে আমি আসি। আপনার উপদেশ আমার মনে থাকবে। ওই সঙ্গে আরেকটা কথা মনে রাখবেন, টাকা দিয়ে বনের সিংহকে বস মানানো যায় না। বস মানাতে হলে স্নেহ, ভালোবাসা আর উদার হৃদয়। এ যুগে টাকাই সব। যাদের টাকা আছে সততা তাদের দুয়ারে মাথা ঠুকে মরে, মাথা ঠুকে মরে। তাই তো, এত বেলা হলো এখনো কেউ রক্ত নিয়ে এলো না। আমি এখন কি করি? অথচ আর 3 ঘন্টার মধ্যে রক্ত না পেলে সাবিত্রীকে বাঁচানো অসম্ভব। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, খুব চিন্তার কথা আশিস। তাহলে কি আমার দিদিকে বাঁচানো যাবে না ডাক্তারবাবু? আশিস, আমি আপনার পাশে অনুরোধ করছি ডাক্তারবাবু, আমার দিদিকে আপনি বাঁচান ডাক্তারবাবু, বাঁচান। আমি তো কোনো চেষ্টা ত্রুটি করিনি ভাই। একে একে তোমাদের রক্ত নিয়ে পরীক্ষা করলাম, কিন্তু কারো রক্তের সঙ্গে মিলছে না। ডাক্তার বাবু, আমি একবার যাব দাদাকে সঙ্গে করে নিয়ে।
বাহিনী প্রত্যেকের কাছে অনুরোধ করে দেখি, যদি কারো রক্ত মিলে যায় প্রত্যেকের কাছে সামনে বলা চিৎকার করে বলবো, ওগো তোমরা আমাকে একটা বোতল রক্ত দাও, তোমাদের রক্তের দ্বারা আমার দিদির জীবনটা বাঁচবে, তোমরা আমাকে একটু রক্ত দাও, একটু রক্ত দাও। তার আর প্রয়োজন নেই ভাই, আমি সবাইকে সঙ্গে করে নিয়ে এসেছি, তারা সবাই রক্ত দিতে প্রস্তুত আছে। ওরা সত্যি রক্ত দেবে? কেন রক্ত দেবে না? একটা মুমূর্ষ রোগীর প্রাণ বেঁচে যাবে রক্তের বিনিময়ে, আর রক্ত দিলে যে রক্ত দেবে তার শরীরটা ভালো থাকবে। আর তাছাড়া এ যুগে রক্তদান একটা মহৎ দান, এই দানের বিনিময়ে একটা অসহায় রোগীর প্রাণ বেঁচে যেতে পারে। ডাক্তারবাবু, আমি প্রথম রক্ত দেব, আপনি আমায় প্রথম পরীক্ষা করবেন। বেশ, আসুন। ভগবান, জীবনে আমি তোমার কোনোদিন ডাকিনি, আজ তোমাকে ডাকছি, তুমি তুমি আমার দিদির জীবনটা ফিরিয়ে দাও ভগবান, আমার দিদির জীবনে ফিরিয়ে দাও। আমিও রক্ত দিতে চাই ভাই। তুমি? হ্যাঁ আমি থানায় গিয়েছিলাম, সেখানে ডাক্তারবাবুর মুখে সব শুনলাম, ওনার স্ত্রীকে নিয়ে আসবেন কার জন্য রক্ত দিতে। দ্বারকা বাবু? না, ডাক্তারবাবু নয়, ওনার স্ত্রী রক্ত দেবেন আমাদের শত্রু কল্যাণদার বোনকে বাঁচাতে। বলো কি, দ্বারকা বাবুর স্ত্রী? হ্যাঁ ভাই, তাই আমিও ছুটে এলাম, যদি আমার রক্তে কাজ হয়, জীবনে অনেক পাপ করেছি, তাই আমার রক্ত দিয়ে আমার পাপের প্রায়শ্চিত্ত যদি কিছুটা হয়। কিন্তু কিন্তু কেন ভাই, আমি সমাজ বিরোধী গুন্ডা বলেন? না না, আমি ও কথা বলতে চাইনি, তাই বলছিলাম। আর ভয় নিয়ে আসিস, বিশ্বজিৎ বাবুর রক্তের সঙ্গে তোমার দিদির রক্ত মিলে গিয়েছে, ওদিকে অত লোক কিসে? কি হয়েছে? ছোট সাহেব রক্ত দেওয়ার জন্য ওদেরকে এনেছে। তাই নাকি? আমি তোমাকে বলেছিলাম আশিস, বিশ্বজিৎ বাবুর রক্তের সঙ্গে তোমার দিদির রক্ত মিলিয়ে যাবে। দেশের অগণিত মানুষ একদিন একটু শান্তির জন্য, দেশ ও দশের উপকারের জন্য এমনভাবে মিছিল করে এগিয়ে আসবে, সেখানে জাতি ধর্ম উঁচু নিচু কেউ কাউকে ঘৃণা করবে না, সকলের মুখে ধ্বনিত হবে সবার ওপরে মানুষ সত্য, তার ওপরে নাই। বিবেকানন্দের সেই অমরক্ষের বাণী সবার মুখে মুখে ধ্বনিত হবে। হে মূর্খ ভারতবাসী, হে দারিদ্র ভারতবাসী, হে চণ্ডালে ভারতবাসী, আমরা সবাই ভাই ভাই। ভারত ভারত স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাকে আমরা লইয়া চল, ধন্য হয়েছে ধন্য গো, ধন্য হয়েছে ধন্য গো। ভারত আমায় ভারতবর্ষ, স্বদেশ আমায় স্বপ্ন গো, তোমাকে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো। হ্যালো, এমনি ভাবে দিন যায়, মাস যায়, বছর যায়, দেখতে দেখতে কেটে গেল 10টা বছর। সাবিত্রী সন্তানের কাছে তার মাতৃত্বকে অপমান করতে পারবে না বলে সিঁথিতে সিঁদুর আর হাতে শাখা ধারণ করলো। শুরু হচ্ছে নাটক 10 বছর পর।
আশা আশার আশা আশার মিথ্যে চাই না। রোজ ওই ছেলেটাকে দেখি জড়িয়ে যায় যেন রাজপুত্র। মনে মনে ভাবি ওকে একটু বুকে জড়িয়ে আদর করে, কিন্তু কিন্তু সাবিত্রী রোজ ওকে স্কুলে দিয়ে আসে। আমার ইচ্ছে চায় ওকে ওকে বুকে জড়িয়ে ধরে আমার বুকটা খালি রাখবে। আমার ইচ্ছে চায় এই খেলাগুলো দিই, এই লজেসগুলো দিই, কিন্তু সুযোগ পাই না। সারাদিন বাড়ির আশেপাশে লুকিয়ে থাকবো, সুযোগ পেলে দাদু ভাইকে দিয়ে দেবো। সাবিত্রী, সাবিত্রী, কমলের যে স্কুলে যাবার সময় হয়ে গেল। সাবিত্রী, সাবিত্রী, তোর কি আজকের বলে কিছু নেই? কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? কটা বাজে খেয়াল আছে? কমলকে স্কুলে দিয়ে আসতে হবে না নাকি এই বাগানে বসে সেলাই করে চলে যাবে? তোমার মাথাটা খারাপ হয়নি তো? আর মাথা নিবার কি দোষ বলো? একে তো আমরা দুটো প্রাণী তোমার গলপ্র হয়ে আছে, তার উপর কতদিন ধরে বলছি একটা বিয়ে করো বিয়ে করো। এক সাবিত্রী, ওই কলমের কথাটা কেউ উচ্চারণ করবি না। আর বিয়ের কথা বলছিস, ঠিক আছে, আর কয়েকটা মাস যাক, তারপর না দেখা যাবে। দেখো দাদা, আমি আর হাত পুড়িয়ে রাখতে পারবো না। একটা সঙ্গিনী না হলে কি ভালো লাগে? বেশ, কাল থেকে আমি রান্না করবো। আর আমি বুঝি মাঠে গিয়ে তোমার জায়গা জমি দেখাশোনা করবো? মোদ্দা কথা হলো, যদি তুমি 1 মাসের মধ্যে বিয়ে না করো, আমি কমলকে নিয়ে এখান থেকে চলে যাবো। তুই যাবি যা, কিন্তু কমলকে নিয়ে যেতে দেবো না তো। কমল আমার ছেলে। কমল তো আমার ভাগ্নে। কমল আমার। না, কমল আমাদের। দেখো দাদা, বাজে কথা কিন্তু তুমি একদম বলবে না, খুব খারাপ হয়ে যাবে। দেখ বোন, তুইও বাজে কথা বলবি না। কমল আমাদের ভাগ্নে। মানে তোর একা আর আমাদের দুইজনা। অর্থাৎ আশ্বিনীর ভাগ্নে এবং আমার ভাগ্নে। তাই ঠিক আছে। তাহলে তুই চিন্তা করে দেখ কোন দিকে ভোট বেশি। তুই একা, আমরা দুজন। তাহলে তুই চিন্তা করে দেখ ভোট কোন দিকে বেশি আছে। অতএব কমল এখানেই থাকবে। আর কমলের মা? কমলের মা, আরে কমল যেখানে থাকবে, কমলের মা সেখানে থাকবে। সত্যি বলছি দাদা, এবার তুমি কিন্তু বিয়ে করো। তোর যখন এত ইচ্ছা, ঠিক আছে, তুই মেয়ে দেখার ব্যবস্থা কর, সামনের মাসে আমি বিয়ে করবো। কিন্তু একটা কথা, যে মেয়েটা মানে যে আমার বউ হবে, সে যেন আমার এই মনের কথা শুনে চলতে হয়। বেশ তাই হবে। তাই দেখি আজকে বাজার থেকে বড় মাছ নিয়ে আসি। আসলে বলে মাছ খাওয়া হয় না। শুনেছি জয়পুরে মানে রাজস্থানের লোকের নাকি মাছ খায় না। তাহলে আর দেরি করো না, তাড়াতাড়ি যাও। ঠিক আছে বল, আমি যাবো আর আসবো। আমার দুটি ভাইকে তুমি বাঁচিয়ে রেখো।
ভুলে গেলে কেউ কি মাসে মাসে চিঠি পাঠায় রে দিদি? আসিস তুই? হ্যাঁ রে দিদি। এসেছিস ভাই? আয় ভাই আয়। কেমন আছিস রে দিদি? এই থাক থাক থাক, তুই কেমন আছিস বল? আমি তো ভালোই আছি। হ্যাঁ রে দিদি, কমল কোথায়? ও বাইরে হয়তো খেলা টেলা করছে। আর দাদা কোথায় দিদি? তুই আসবি বলে মাছ কিনতে গেছে বাজারে। মাছ কিনতে গেছে? হ্যাঁ রে, বলছিল তুই নাকি যেখানে থাকিস তোর মাছ টাছ খাওয়া হয় না, তাই বাজারে গেছে মাছ কিনতে। দিদি না রে দিদি, নাম আজকাল যেখানে বাঙালি আছে সেখানে মাছের অভাব হয় না, তাছাড়াও টাটকা না হলেও বরফ দেওয়া হয়। আচ্ছা দিদি, এনে এটা এটা তুই বাড়িতে নিয়ে যা। এইটা আবার কি আছে? এতে তো শাড়ি আছে, দাদার পাজামা পাঞ্জাবি, আর কমলের জন্য একটা স্যুট আছে দিদি। আবার এসব খরচ করতে গেলি কেন? আবার এসব খরচ করতে গেলি কেন? আমার যেটা ইচ্ছে হবে আমি সেটাই করব, ঠিক আছে? আচ্ছা দিদি, আমি একটু আসছি, ঠিক আছে? এই তো মাত্র এলি, আবার কোথায় যাচ্ছিস? একটা জরুরি কাজে রে দিদি। একটু অন্তত কিছু ঘেটে যা। কাকাবাবুকে একটা প্রণাম করে আসি রে দিদি, তারপর একসঙ্গে মিলে সবাই খাবো, ঠিক আছে? পাগল ছেলে একটা। এগুলো তুই কোথায় পেলি বাবা? ওই রাস্তার ধারে পুরো আমাকে দিয়েছে। বুড়ো কেমন দেখতে রে বাবা? পুরোরই মতো। আমাকে দেখে কাছে ডেকে আর চমকে আর কাঁদতে লাগলো। তবে কি বাবা? দূর, তোমার বাবা হতে হবে কেন? এক মুখ দাড়ি, ময়লা জামা কাপড়। জানো মা, লোকটা আমাকে বলেছে আমি দিচ্ছি, তোমার মাকে যেন বলো না। তুমি ঠিক দুপুরে এসো, আরো খেলনা দেব। বাবা, তুমি আমাকে এইভাবে শাস্তি দিচ্ছ বাবা? বাবা, তোর এই হতভাগিনী মায়ের একটা গল্প শুনবি বাবা? হ্যাঁ মা, আয়, তোকে এই হতভাগিনী মায়ের গল্প শোনাই। আয়। বলো মা। এক যে ছিল রানী, থাকতো কুঁড়ে ঘরে, দিন কাটাতো ঘুটে বেচে, রোদ বৃষ্টি ঝড়ে। এক যে ছিল রানী, থাকতো কুঁড়ে ঘরে, দিন কাটাতো ঘুটে বেচে, রোদ বৃষ্টি ঝড়ে।
না মা, ওই লোকটার কথা শুনে তুমি কাঁদছো কেন মা? ওই না তো, কাঁদিনি তো। জানিস কমল, তোর ছোট মামা এসেছে, তোর জন্য কত কি নিয়ে এসেছে। ছোট মামা? কোথায় মা? বাইরে গেছে, এক্ষুনি এসে পড়বে। তুই একটু খেলা কর, তোর মামা দেখবি এক্ষুনি এসে পড়বে। মা, ছোট মামা আমাকে বলেছে আমাকে কলকাতায় বেড়াতে নিয়ে যাবে। তুই ছোট মামাকে বলো আমাকে যেন কলকাতায় বেড়াতে নিয়ে যায়। নিশ্চয়ই নিয়ে যাবে। আগে তো ছোট মামা আসুক, তারপর তো নিয়ে যাবে। আশিস তো এসেছে দাদা। আরে কখন এলো? গেল কোথায়? আশিস! দেখো না তো, এইমাত্র গেল। কোনো লাভ হলো না দিদি, দাদাও বাড়িতে নেই। এই যে দাদা, কেমন আছো? ভাই ভালো আছিস তো? বুকে আয়। কমল! মামা আমাকে কলকাতায় বেড়াতে নিয়ে যাবে না? নিশ্চয়ই নিয়ে যাব। 3 মাসের ছুটি। এই 3 মাসে আমি, তুমি, তোমার মা কলকাতা ছাড়াও আরো অনেক জায়গাতে নিয়ে যাব। এখন চলো, কিছু খেয়ে নেবে। হ্যাঁ আয় ভাই আয়, চলো খেয়ে নিবি আয়। চলো। অথচ ছেলেটা আর এলো না, আসবে কেন? আমার কাছে আসতে নিষেধ করেছে। আমার দুর্ভাগ্য, আমি বুড়ে মরি। কি দুর্গাচরণ, এখানে বসে আপন মনে কি বিড়বিড় করে চলেছো? মেয়ের কথা ভাবছো বুঝি? না না, তার কথা ভাববো কেন? সে আমার কে? দেখো দুর্গাচরণ, ওই হ্যাঁ না বলে আমাকে ভাবতা দিও না। আমি সব বুঝি। আরে মেয়ের কথা না হয় নাই ভাববে, নাতিটার কথা তো ভাববে। হাজার হোক দাদু বলে কথা। পাঁচকড়িদা, কেন কেন শুধু শুধু মরার উপর খাড়া ঘা দিচ্ছ? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। এই দেখো, তুমি আমাকে ভুল বুঝলে ভাই। আমি সত্যিই বলছি, আমি তোমাকে আঘাত দিতে চাইনি। আমি তোমার ভালোর জন্যই বলেছি। এমন ভালো আর কজনের করেছো? আমার আর কোনো ভালো করার দরকার নেই। তুমি বিশ্বাস করো ভাই, আমি আগে যা করেছি। এখন হয়েছে কি বলে, ওই শান্তি বাহিনীর ছেলেরা আমার চোখ দুটো খুলে দিয়েছে। আমি জীবনে প্রতিজ্ঞা করেছি, আমি আর অসৎ পথে থাকবো না। পাঁচকড়িদা, হ্যাঁ ভাই, পরের অনিষ্ট করতে গিয়ে জীবনে অনেক ক্ষতি, কিন্তু বিশ্বাস করো ভাই, 3 স্ত্রী মারা গেল, বংশে বাঁধি দেওয়ার মতো কেউ রইল না।
আমি ঠিক করেছি আমার সমস্ত সম্পত্তি যা আছে আমি সব বিক্রি করে এখানে একটা দাতব্য চিকিৎসালয় করে তুলবো। সেখানে যত রোগী আসবে আমার পাপ একটু একটু করে ক্ষয় হবে ভাই, একটু একটু করে ক্ষয় হবে। পাঁচ কড়িদা, তুমি একটা কথা বলবো দুর্গাচরণ? বলুন। তুমি কল্যাণের বাড়িতে গিয়ে সাবিত্রীকে ফিরিয়ে নিয়ে এসো। সাবিত্রী তোমার ঘরে এলে তোমার সংসার সুখের হয়ে উঠবে। হ্যাঁ, আমি যাব, আমার সাবিত্রীকে ফিরিয়ে আনতে যাব, আমার দাদু ভাইকে আমি ফিরিয়ে আনতে যাব। আমার কথাই সে বাড়ি ছেড়ে চলে গেছে, আর আমার কথায় সে আসবে না। নিশ্চয়ই আসবে, নিশ্চয়ই আসবে। আমি যে তোর বাপ, আমার কাছে সাবিত্রী ফিরে আসবে, ফিরে আসবে। আমি যাব, আমি যাব। সাবিত্রী, আমিও যাই ওই শান্তি বাহিনীর অফিসে, ছোট বাবুকে বলবো আমার সম্পত্তি দানের কথা, দাতব্য চিকিৎসালয়ের কথা, আর বলবো যত তাড়াতাড়ি সম্ভব এখানে একটা দাতব্য চিকিৎসালয় করে তোলে। সেখানে যত রোগী আসবে আমার পাপ একটু একটু করে ক্ষয় হবে। হ্যাঁ, ও তো ওই চারটে রোগী আসছে, আমারও পাপ একটু একটু ক্ষয় হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওই তো দুটো, ওই তো চারটে, ওই তো 10টা, ওই তো 20টা, ওই তো 25টা। হ্যাঁ 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 হ্যাঁ, ওই তো রুগী আসছে, ওই তো রুগী আসছে। আমারও পাপ একটু একটু করে ক্ষয় হচ্ছে, আমারও পাপ একটু একটু করে ক্ষয় হচ্ছে। ননসেন্স, son of bitch! বল্টু আমার পেছনে লাগার মজাটা হাড়ে হাড়ে টের পেয়েছে। এইভাবে যারা আমার পেছনে লাগবে, আমার ছেলের পেছনে লাগবে, তাদের আমি একের পর এক একই রাস্তায় পাঠিয়ে দেবো। ওরা চেনে না আমাকে। আমি যদি ইচ্ছে করি সূর্যটা পূর্ব দিকে না উঠে পশ্চিম দিকে উঠবে, তাই না সুরজিৎ রায়? আবার তোকে কে এখানে আসতে দিল? আমি নিজেই এসেছি। কি চাই তোর? চাই তোমার মৃত্যু। অন্য হত্যার প্রায়শ্চিত্ত করতে আজ আমি তোমার প্রাণটা নিতে এসেছি। তোমার স্ত্রীকে আমি হত্যা করিনি, সে নিজেই নিজে আত্মহত্যা করেছে। কিন্তু তোমার পশু প্রবৃত্তি চরিতার্থ করতে তার উপর অত্যাচার করেছিলে, তাই তো লজ্জায় ঘৃণায় সে আত্মহত্যা করেছিল। শোনো দিব্যেন্দু, তুমি আমাকে ক্ষমা করো, আমি আমার দোষ সব স্বীকার করছি। ক্ষমা আমি জানি সুরজিৎ রায়, ক্ষমা তোমাকে একদিন চাইতে হবে। যে পাপ তুমি করেছো সেই পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতে দাও ভাই। আমি তোমার হাত ধরে ক্ষমা চাইছি। তুমি আমাকে তোমার দরাজ বুকে আমাকে স্থান দাও ভাই। আমি আর জীবনে আমার
আমাকে খুন করলি শয়তান, ওরে ভক্ত খুনকারী শয়তান, তোর দিন ঘুরে আসছে, শাস্তি তোকে একদিন পেতেই হবে। কে দেবে? তুই? আমি দিতে পারতাম, কিন্তু তুমি যদি ছলনা করে আমাকে ছুরি না মারতে। তোকে আগেই শেষ করে দিলে সমাজের বিকে আগ্নেয়গিরি লাহাটা তৈরি করতে পারতিস না, আমার বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তুলতে। তুমি মনে রেখো সুরজিৎ রায়, এই একটা দীপবিন্দু চলে গেলেও হাজার হাজারে দীপবিন্দু বেঁচে রইল। তারা তোমাকে রেহাই দেবে না, রেহাই দেবে না। আমার চলার পথে যারা বাধা দেবে আমি তাদের এইভাবে নরকের অন্ধকারে পাঠিয়ে দেব। আপনি দীপবিন্দুকে খুন করলে? বেশ করেছি, তার জন্য কি তোমাকে কই ভেদ দিতে হবে? আপনি যে এত নীচ তা আমি আগে বুঝতে পারিনি। আপনার নামে যেসব কথা শুনেছি তাহলে সবই সত্যি। দেবাশিস, সমাজের মধ্যমণি হয়ে এই কাঁসার পাহাড়ে বসে লালসার নৌকায় ভেসে বেরিয়েছি আপনি, সে কুকীর্তি আপনি করেছেন, আমি আজ সবই বুঝতে পারছি। দেবাশিস, আমি তোমার গায়ে একটুখানি আঁচড় লাগতে দিইনি। ভুল করেছেন বাবা, আপনি যদি আমাকে আগে থেকে শাসন করতেন তাহলে আমি আপনার কুকাজে এত সহায়তা করতাম না। দেবাশিস, তুমি কি বলতে চাও? আমি কি ভুল করেছি? একটা নয়, অজস্র ভুল করেছে। যা লোকের কারবার করে মানুষকে ঠকিয়েছে, টাকা যাতে আপনার সম্পত্তি অধিকার না নিতে পারে তার ব্যবস্থা আপনি আগে থেকে করে রেখেছে। কিন্তু বাবা, এই সম্পূর্ণ শক্তি তার সংকট ঘুরে এসেছে, সেদিন আসছে, সেদিন টাকা নিয়ে নয়, মানুষের মূল্য করতে বিচার করতে হবে। তুমি কি বলতে চাও? বলতে চাই এই যে আপনি করেছেন তার কালো ছায়া আমাকে গ্রাস করেছে। নিশ্চয়ই করবে। আমি তোমাকে আগে থেকেই সাবধান করে দিচ্ছি দেবাশিস, অন্যায়ের পথ ত্যাগ করে সত্যের পথে ফিরে এসো, দেখবে এ পথে কত আলো। বিশ্বজিৎ, তুই তাহলে দেবাশিসকে আমার বিরুদ্ধে লাগিয়েছিস? লাগিয়ে দিতে হয় না দাদা কাউকে, মর্যাদা বোধ আপনা থেকেই জেগে ওঠে। দেবাশিস বড় হয়েছে, ও বুঝতে শিখেছে, তাই ওকে বেশি বলে বোঝাতে হবে না কোনটা সত্য আর কোনটা মিথ্যে। অন্ধকার জীবনের বোঝা ও আর কতদিন বইবে দাদা? বিশ্বজিৎ, দাদা, মানুষের জীবন নিয়ে তুমি খেলা করছো, তুমি মানুষের জীবনকে নিয়ে তুমি খেলা করো, তুমি তা স্বীকার করতে চাও না। আর দীপেন্দুকে তুমি নিজের হাতে খুন করেছো দেখে দেবাশিস তার চেতনা শক্তি ফিরে পেয়েছে। গুড মর্নিং সুরজিৎ বাবু। দেখুন অধীর বাবু, এরা আমাকে
আমি আপনাকে দেখতে আসিনি, এসেছি অ্যারেস্ট করতে। তার মানে এই মানেটা শোনার আগে আমি আপনাকে অ্যারেস্ট করলাম। আমার অপরাধ? অনেক। প্রথমত জয়া কেমিক্যাল ওয়ার্কসে যে চাল ওষুধ তৈরি হয় সরকার তার প্রমাণ পেয়েছে, তাই কোম্পানির ম্যানেজার ও সুপারভাইজারকে লাল বাজারে পুলিশ অ্যারেস্ট করেছে, এমনকি কারখানাও সিজ করেছে। দ্বিতীয়ত আপনার আদেশ অনুসারে বেশ কয়েকজনকে মার্ডার করেছে। আপনার সেক্রেটারি বল্টু তার প্রমাণ আমাদের জানিয়েছে। সে কি? এমনকি বল্টুর ওই গুলিবিদ্ধ মৃতদেহ খালের পাড়ে কচুরিপানার মধ্যে পাওয়া গেছে। তাকে কে মেরেছে তাও আমরা জানি। আর এই সব অপরাধে আপনাকে অ্যারেস্ট করা হলো। তুমি কি করেছো বাবা? দাদা, আমি তোমায় বলেছিলাম না, পাপ কোনোদিন চাপা থাকে না। শুধু তাই নয় বিশ্বজিৎ বাবু, এই 1.5 লক্ষ টাকা ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার অপরাধে বেশ কিছু ব্যাংকে কালো টাকা এবং এই মাতৃমঞ্জলি সিজ করার জন্য এক্ষুনি ডিআইজি এসপিকে নিয়ে এসে পড়লো বলে। অধীর বাবু, আমি আপনাকে অনেক দেখেছি। এই বিপদের দিনে আপনি যদি আমাকে সাবধান করে দিতেন। আপনি ভুল করেছেন সুরজিৎ বাবু। এই পুলিশ কারো একার নয়, তারা সমাজের সেবক। দোষ করলে পুলিশ তার বাপকেও ছেড়ে কথা বলে না। চলে আসুন। আচ্ছা, আবার যদি দিন পাই তখন দেখে নেব। দাদা, দাদা, দূর বোকা, কান্নার কি আছে? পৈতৃক জায়গা জমি তো আছে, আর তাছাড়া গায়ে শক্তি আছে। আর তুই দুর্বল, সৎপথে থাকলে এতে আমাদের ভালোভাবে চলে যাবে। আমি যা বলবো তাই শুনবি, ঠিক বলছিস তো? বেশ, তাহলে সাবিত্রী মায়ের কাছে যা, তার কাছে ক্ষমা চেয়ে নিয়ে তাকে ফিরিয়ে নিয়ে আয় বাবা। সে যদি আমাকে অপমান করে ফিরিয়ে দেয় কাকা, তা পারে না। সাবিত্রী মাকে আমি জানি, সে কোনো দিন পারবে না তোকে ফিরিয়ে দিতে। চল, দরকার হলে আমি তোকে নিয়ে সঙ্গে করে নিয়ে যাব। ওরে দেবু, তোর জীবনে প্রায়শ্চিত্ত করার এর থেকে বড় সুযোগ আর পাবি না বাবা, এর থেকে বড় সুযোগ আর পাবি না। আমি আসছি, আমি আসছি। আমাকে তুমি ফিরিয়ে দিও না সাবিত্রী, আমি তোমার কাছে আসছি, আমাকে তুমি ফিরিয়ে দিও না। দেখতে দেখতে কেটে গেল কত বছর। আমার কথা কি তার মনে আছে, নাকি আমার কথা সে ভুলে গেছে? আমার মনে ছিল কত আশা, কত স্বপ্ন, তার কি মনে আছে আমার কথা? আশা তো ছিল অনেক, ভালোবাসা পেলাম না তো। আশা তো ছিল অনেক, ভালোবাসা পেলাম না তো। রঙিন রঙিন সব
বুঝলে না তো আশা তো ছিল অনেক, ভালোবাসা পেলাম না তো। কত আশা ছিল বাঁধবো সুখের ঘর, কেন ভেঙে দিল কাল বৈশাখী ঝড়। কত আশা ছিল বাঁধবো সুখের ঘর, কেন ভেঙে দিল কাল বৈশাখী ঝড়। সোনার স্বপন মোর ভেঙে গেল হায়, সোনার স্বপন মোর ভেঙে গেল হায়, ভেঙে যে গেল বুঝলে না তো আশা তো ছিল অনেক, ভালোবাসা পেলাম না তো। সাবিত্রী, পুলিশ অ্যারেস্ট করেছে। বলবো দীপদিকে খুন করে অপরাধে, তাছাড়া আরো অনেক অপরাধ আছে, যেমন জাল নোটের কারবার আর লাখ লাখ টাকার ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য ব্যাংকের অনেক টাকা আর মাসি হিসেবে ঠিক করে পুলিশ। আচ্ছা আচ্ছা সাবিত্রী, শুনে তোর একটু আনন্দ হচ্ছে না? আচ্ছা সাবিত্রী, তুই সবসময় কি চিন্তা খুশি করতো? দেখ সাবিত্রী, সবাইকে ফাঁকি দিয়ে বলো, আমাকে ফাঁকি দিতে পারি না। কেমন জানি ভেঙে পড়েছিস। পারি না, বাবা যে আমার তার মরা মুখে দিব্যি দিয়েছে। তোমার যদি খাওয়াতে আমাকে অসুবিধা হয় তাহলে আমি চলে যাব। এখন আমার গায়ে ক্ষমতা আছে, কোনো কাজের চেষ্টা করলে নিশ্চয়ই পাবো। আর তা যদি না পারি, পরের বাড়িতে গিয়ে আমি ঝিগিরি করে খাবো। ওই কথা যদি আর একবার বলিস তাহলে আমার ক্ষেত্রে আর আমি কাঁদবো না রে বোন। ফুল ফুটেছে, কদম তলায় কে? হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনা মনির বে।
আমার নাম কমল। মা আর বড় মামা ছোট মামা চাকরি করতে গেছে। তোমাকে একটা বড় দেখে বল কিনে দেবো। হ্যাঁ নিয়ে যাব। তোমার মা যদি রাগ করে? মাকে বলবো এই লোকটা খুব ভালো, আমাকে বল কিনে দেবে বলেছে। বেশ, তুমি তোমার মায়ের কাছে আমাকে নিয়ে চলো। এসো। বাবা, তুমি দূর থেকে আমার ছেলেকে লজেন্স খেলনা কিনে দাও। তোমার চোখ দিয়ে যে জল ঝরে বাবা, আমি যে তা দেখেছি বাবা। তুমি কি পারো না কমলের হাত ধরে এই হতভাগিনীর কাছে আসতে? আমাকে কি তোমার একটু দেখতে ইচ্ছা করে না বাবা? কে? ও মানে আপনি? জানো মা, লোকটা আমাকে বড় বল কিনে দেবে বলেছে। তোর বোধহয় রাস্তার লোকের কাছে হাত পাতা অভ্যাস হয়ে গেছে, তাই না? কেন তোর মামারা তোকে দেয় না? আমি চেয়েছি নাকি? ওকে এখান থেকে চলে যেতে বল কমল। বলে দে এটা ভদ্রলোকের বাড়ি, ভেতরে ঢুকতে হলে সাড়া দিয়ে ঢুকতে হয়। আমাকে তুমি ক্ষমা করো সাবিত্রী, আমার ভুল আমি বুঝতে পেরেছি, তাই পাপের প্রায়শ্চিত্ত করতে তুমি আমাকে ক্ষমা করো সাবিত্রী। কমল, ওকে বলে দে আমি ওকে চিনি না, কিছু বলার থাকলে যেন আমার দাদাকে বলে। সাবিত্রী, তো তুমি বিশ্বাস করো আমি তোমার কাছে এসেছি ক্ষমা প্রার্থী হয়ে। ক্ষমা? মা, ওই লোকটা কে মা? ওর কাছে আমি কাঁদছে কেন মা? ও আমাদের কেউ নয় রে বাবা, ও আমাদের কেউ নয়। কমল, আমি তোমার। আপনাকে না আমি এখান থেকে চলে যেতে বলেছি? বাড়িতে এখন আমি একা আছি, এই সময় কোনো পরপুরুষের সঙ্গে কথা বলাটা আমি পছন্দ করি না। আমাকে আপনি বলছো কেন সাবিত্রী? যে অন্যায় আমি তোমার প্রতি করেছি পলে পলে আমি তার শাস্তি ভোগ করেছি, আমাকে একটু দয়া করো সাবিত্রী। আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাইতে এসেছি, তুমি শুধু একটি বার বলো আমাকে তুমি ক্ষমা করেছো। বলো বলো সাবিত্রী, বলো, তুমি চুপ করে থেকো না। এই লোকাচারে না হলেও আমি স্বীকার করছি তুমি আমার স্ত্রী আর আমি তোমার স্বামী। স্বামী? সাবিত্রী, তুমি আমাকে ক্ষমা করবে না? আমি পাপী, আমি জানি পাপীর কোনো ক্ষমা নেই, তাই তো এতে ঘুমের বড়িগুলো আমি আগে থেকে সংগ্রহ করে রেখেছি। না না বাবা না, আমি তোমার বাবা নই। চোখের জল ফেলে দুজন দুজনার মলিনতা দূর করে দে মা। আমি তোকে বলেছিলাম না দেবাশিস, মা আমার দয়ার সাগর, সে তোকে ক্ষমা করবে, নিশ্চয়ই ক্ষমা করবে। দাদু ভাই, তোমার টান আমার এই বুকে। চলো দাদু ভাই, আমরা বাড়ির ভেতরে গিয়ে ঘোড়া ঘোড়া খেলবো। হ্যাঁ?
আমরা ঘোড়া ঘোড়া করবো। সাবিত্রী, ওই তো বোধহয় আমার বাবা আমাকে ডাকছে। সাবিত্রী, বাবা, সাবিত্রী, বাবা, বাবা, বিশ্বেশ্বরপুর